আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আইএসটিকিউবির এক্স্যাক্টলি রিলেটেড চ্যাপ্টারের ভিডিও আজকেই আমাদের শেষ হয়ে যাবে। এরপরে আমরা এক্সাম নিয়ে কথা বলবো, কিছু প্র্যাকটিস করব অ্যান্ড সো অন। আজকে আমরা লার্ন করব এক্সপ্লোরিং বেনিফিটস অ্যান্ড রিস্ক অফ টেস্ট অটোমেশন। টেস্ট অটোমেশন খুব ভালো একটা জিনিস, শুনতে খুব ভালো লাগে, অনেক বেনিফিটস আছে, বাট এর কিছু রিস্কও আছে। সো এই ভিডিওতে আমরা যা লার্ন করবো, আইডেন্টিফাইং দ্য বেনিফিটস অফ টেস্ট অটোমেশন, examine the situation of company that employ a test automated tool, explore the risks that need to be taken considered before choosing a tool. এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে K1 রিলেটেড কোশ্চেন আছে, সো আপনাকে কিওয়ার্ড বা রিলেটেড আইটেমগুলো রিকল করতে পারলেই হবে। খুব কমপ্লেক্স কিছু আসে না, একটা কোশ্চেন আসে এই অটোমেশন রিলেটেডের। বেনিফিটস আমরা যদি আগে দেখি তাহলে কি পাবো? টাইম সেভিং ফ্রম রিডিউসিং রিপিটেটিভ ম্যানুয়াল ওয়ার্ক। অবভিয়াসলি অটোমেশন করলে আমাদের রিপিটেটিভ ম্যানুয়াল ওয়ার্কটা কমে যাবে এবং এখানে আমাদের অনেক টাইম সেভ হবে, যেটা আমরা আদার্স কাজে ইউজ করতে পারবো। আরও প্রপারলি টেস্ট ডাটা এক্সিকিউট করতে পারবো, টেস্ট ডাটা প্রিপেয়ার করতে পারবো, সিনারিও ডিরাইভ করতে পারবো অ্যান্ড সো অন। প্রিভেন্ট অফ হিউম্যান এরর থ্রু গ্রেট কনসিস্টেন্সি অ্যান্ড রিপিটেবিলিটি। হিউম্যান মানে একই কাজ যখন আপনি বারবার করবেন, অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনার ভুল হয়েই যেতে পারে, কিন্তু কম্পিউটার ভুল করে না। আপনি যদি প্রপারলি কোড করেন, অটোমেশন করেন, সেটা কিন্তু ভুল করবে না। সো হিউম্যান এররের থেকেও আমরা সেফ থাকতে পারবো। মোর অবজেক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোভাইডিং মেজার দ্যাট আর টু কমপ্লিকেটেড টু ডিরাইভ। অনেক সময় অটোমেটেড টুলের মাধ্যমে আমরা অনেক কমপ্লেক্স সিনারিও বা কমপ্লেক্স জিনিসও ডিরাইভ করতে পারি, যেটা ম্যানুয়ালি করাতে একটু টাফ হয়। সো অবজেক্ট অ্যাসেসমেন্টের দিক থেকেও আমাদের হেল্প করে। ইজিয়ার অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাবাউট টেস্টিং টু সাপোর্ট টেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেস্ট রিপোর্টিং। এবং অটোমেশন টুল অনেক ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টও জেনারেট করে দেয়, যেটা আমাদেরকে হেল্প করে রিপোর্ট তৈরি করার জন্য। এবং কি কি ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি, যেমন টেস্ট টাইম কীরকম লাগলো, কয়টা টেস্ট এক্সিকিউট হলো, মানে কবে করা হয়েছিল, অনেক ধরনের ইনফরমেশনই আমরা এখানে পেতে পারি। দেন রিডিউস টেস্ট এক্সিকিউশন টাইম টু প্রোভাইড আর্লি ডিফেক্ট ডিটেকশন, ফাস্টার ফিডব্যাক অ্যান্ড ফাস্টার টাইম টু মার্কেট। যেটা হলো ওই যে টাইম সেভিং, টাইম যখন সেভ হবে আলটিমেটলি এটার সাথেই রিলেটেড। আমরা ফাস্টার ফিডব্যাক পাবো, আর্লি ডিফেক্ট ডিটেক্ট করতে পারলে সেটাকে দ্রুত সলভ করতে পারবো এবং মার্কেটে ফাস্টে নামতে পারবো। এক্সপ্লোরিং দ্য রিস্ক অফ টেস্ট অটোমেশন। টেস্ট অটোমেশনের রিস্ক কী রয়েছে? আচ্ছা, টেস্ট অটোমেশনের একটা অন্যতম জিনিস হলো যে টেস্ট অটোমেশনের জাস্ট এক কথায় যদি বলি, নর্মালি স্ট্যাবল এবং ওয়েল স্ট্যাবলিশ সিস্টেমের উপরই টেস্ট অটোমেশন করা উচিত। নতুন প্রজেক্ট, স্টার্ট আপ প্রজেক্ট নতুন শুরু হচ্ছে, এইরকম কোনো ক্ষেত্রে অটোমেশনটা করাটা উচিত না, বা করলে আসলে অনেক সময় যে ভালো রেজাল্ট আসবে বিষয়টা এমনও না। কেন? আমরা একটা সিনারিওর মাধ্যমে বুঝি। এখানে একটা লেখা রয়েছে, পারচেজিং এ টুল ইজ নো গ্যারান্টি ফর অ্যাচিভিং বেনিফিটস। মানে আপনি অটোমেশন টুল কিনলেন, ফ্রি ইউজ করুন বা কিনেই ইউজ করুন, ওটা যে আপনাকে বেনিফিটেড করবে, আপনার জন্য লাভজনক হবে, এর কোনো গ্যারান্টি নেই। ধরুন একটা কোম্পানি, সে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে, তার আরও কম্পিটিটর রয়েছে। এখন তার কিছু গোলসে সেট করলো, কি যে মোর থরলি চেক করবে, টাইম পিরিয়ড অল্প সময় নিয়ে মার্কেটে রিলিজ করবে, যেহেতু অলরেডি অনেক কম্পিটিটর আছে, নিউ ফিচার তারা খুব দ্রুত মার্কেটে নামাতে চায়, এবং যেহেতু ছোট কোম্পানি তারা বা নতুন প্রজেক্ট, তারা কস্টটাকেও মিনিমাইজেশনের মধ্যে রাখতে চায়। তাহলে তারা কি করবে, যে তাদের উদ্দেশ্য হলো যে কভারেজ ইমপ্রুভমেন্ট করবে, অটোমেশন করলে হাই অ্যাকুরেসি বাড়াবে, ফাস্টার ফিডব্যাক সাইকেল দিবে, টাইম এবং কস্টও সেভিং হবে। কিন্তু ধরুন তারা 6 সপ্তাহ ঠিক করলো যে অটোমেশন টুলসটা দিয়ে আমরা অটোমেট করব বা কাজ করব, 6 সপ্তাহের মতন আমরা সময় নিলাম। 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে আমাদের রিলিজ রয়েছে। প্রথম 1 এবং 2 উইকস তারা কী করলো, দ্য টুল ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য টিম অ্যান্ড ট্রেনিং ওয়াজ কন্ডাক্টেড। The company has realized that they have underestimated time and cost required. এই পর্যায়ে এসে তারা মানে কীরকম সময় লাগবে, তারা হয়তো ভেবেছিল 2 সপ্তাহেই টুলসটা শিখে মিখে, যেহেতু অটোমেশন টেস্ট জানা লোকজন হায়ার করেছে, সো তারা টুল শিখে একদম ফাটায় ফেলবে। কিন্তু আসলে না, এই পর্যায়ে রিয়েলাইজ করলো যে ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যালি এরকম না। তৃতীয় এবং চতুর্থ উইকে কী হলো, দ্য টিম হ্যাজ এনকাউন্টার্ড টেকনিক্যাল ডিফিকাল্টিস উইথ দ্য টুল, সাম সিনারিও কুড নট বি অটোমেটেড ডিউ টু টেকনিক্যাল লিমিটেশন অফ দ্য টুল। এমন সিনারিও হতেই পারে যে এই সিনারিওগুলো, কারণ তারা আসলে ম্যানুয়ালের দিকে না গিয়ে শুরু থেকেই অটোমেশনে শুরু করে দিয়েছে। সো সিস্টেমটা কেমন, কী ধরনের কমপ্লেক্সিটি আছে, টেস্ট কেসগুলো কেমন, এগুলো না জেনেই যখন শুরু করবে, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে গিয়ে তারা এই ধরনের একটা প্রবলেম ফেস করতেই পারে। এবং ফাইনালি দ্য টিম স্পেন্ড অ্যাডিশনাল টাইম টু লুক ফর এ ওয়ার্ক অ্যারাউন্ড।
মানে 6 সপ্তাহ পর্যন্ত তারা এই টুলস নিয়ে খেলাধুলা করতে করতেই চলে গেল, অ্যাকচুয়াল টেস্টিং বা কাজের কাজ কিছুই হলো না, ইভেন কিছু সিনারিও তাদের কাভার হলো না। তো তখন তারা চিন্তা করলো কি না, আপাতত অটোমেশনটা সাইডে থাকুক, টাকা দিয়ে কিনছি সমস্যা নাই, নেক্সটে আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করবো। আজকে আপাতত আগামী যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আছে ম্যানুয়ালি টেস্ট করে মার্কেটে আগে প্রোডাক্টটা রিলিজ করি। দেখুন তাদের শুরু থেকে যদি ম্যানুয়ালি টেস্ট করতো, হয়তো এই 6 বা 4 উইকের মধ্যে তারা ম্যানুয়াল টেস্ট করে দেন অটোমেশন নিয়ে তারা ট্রাই আউট করতে পারবো, তা না করে কিন্তু শুরু থেকেই শুরু করে দিয়েছে অটোমেশনের চিন্তা ভাবনা। মানে অটোমেশন করলেই যেটা বেনিফিটস হবে বা এটা যে কাজে দিবে বা আমার টুলসের সাথে যাবে এর কোনো গ্যারান্টি নেই। সো এই কারণেই এটা হলো একটা রিস্ক, পটেনশিয়াল রিস্ক অটোমেশনের জন্য। এই জন্যই স্টেবল সিস্টেম ম্যানুয়ালি অলরেডি অনেকবার টেস্ট করা হয়েছে, এই ধরনের সিস্টেমের উপরই অটোমেশন করাটা বেটার বা এটাই বেস্ট চয়েস। তাহলে পোটেনশিয়াল রিস্ক আমরা কি কি জানলাম? আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অ্যাবাউট দ্য বেনিফিট অফ দ্য টুল, মানে শুরুতেই অটোমেশন দিয়ে একদম খুব দ্রুত কস্টিং কমিয়ে মার্কেটে প্রোডাক্ট রিলিজ করে দেবে, আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন। স্টার্ট আপ বা নতুন প্রজেক্ট এটা আসলে একদমই ঠিক হয়নি বা ঠিক হয় না। ইনঅ্যাকুরেট এস্টিমেশন অফ টাইম, কস্ট অ্যান্ড এফোর্ট রিকোয়ার্ড টু ইন্ট্রোডিউস এ টুল, মেনটেন দ্য স্ক্রিপ্টস অ্যান্ড চেঞ্জেস দ্য এক্সিকিউশন ম্যানুয়াল টেস্ট প্রসেস। মানে ম্যানুয়াল টেস্ট প্রসেসও তারা আমরা করে দিই, আবার চিন্তা করি যে আমাদের খুব ভালো বেনিফিট পাবো, কিন্তু প্রপারলি টাইম এস্টিমেশন, কস্ট এস্টিমেশন এগুলো আমরা ঠিকমতো করি না। ইউজিং এ টুল হোয়েন ম্যানুয়াল টেস্টিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, যখন ম্যানুয়াল টেস্টিং বা নতুন অবস্থায় মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেমন নতুনের ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট, এর পরিবর্তে আমরা যদি অটোমেশনের দিকে যাই এটা একটা পোটেনশিয়াল রিস্ক এবং হাইলি পোটেনশিয়াল রিস্ক। রিলাই অন টুল টু মাচ অ্যান্ড ইগনোর দ্য নিড ফর হিউম্যান ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে টুলের উপরে নির্ভর করে মানুষের থিঙ্কিংয়ের উপরে বা মানুষের ক্যাপাবিলিটি রয়েছে তার উপরে রিলাই না করাটাও একটা পোটেনশিয়াল রিস্ক। দ্য ডিপেন্ডেন্সি অন দ্য টুল ভেন্ডর হুইচ মে বি got out of business, retired the tool or sell the tool or provide poor support. সো এমন টুল সাপোর্ট আমরা নিলাম, এমন টুল কিনলাম যেটা আসলে ভালো কোনো সাপোর্ট নেই। আবার ওপেন সোর্সের ক্ষেত্রেও প্রবলেম কি, ওপেন সোর্স কিন্তু কোনো কমিটমেন্টে থাকে না, সো তারা হয়তো তাদের সাপোর্ট দেওয়া বন্ধ করে দিল। সো ইউজিং ওপেন সোর্স সফটওয়্যার হুইচ মে বি অ্যাবান্ডেন্ড অর ইটস ইন্টারনাল কম্পোনেন্ট মে রিকোয়ার ফ্রিকোয়েন্ট আপডেট, কিন্তু তারা আপডেট হয়তো করছে না লেটেস্ট টেকনোলজির সাথে ম্যাচ করানোর জন্য। দ্য অটোমেশন টুল ইজ নট কম্পেটেবল উইথ দ্য ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। সো যেই জিনিসের আমরা যে অটোমেশন টুলটা চুজ করলাম সেটা আমরা যেই প্ল্যাটফর্মে ডেভেলপ করছি তার সাথে প্রপারলি কম্পেটেবল নাও হতে পারে। অ্যান্ড চুজিং অ্যান আনসুইটেবল টুলস দ্যাট ডিড নট কমপ্লাই উইথ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্টস অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডস। সো এরকম রিস্কগুলো আমরা অটোমেশনের ক্ষেত্রে পাই। এক্সামের জন্য জাস্ট এইগুলো মাথায় রাখলেই হবে, বা আপনি যদি ভিডিওটি দেখেন 2-1বার রিডিং পড়েন মাথায় এমনিতেই চলে আসবে। এক্সামের কোশ্চেনগুলো দেখলেই বুঝবেন কী ধরনের কোশ্চেন থাকে এবং আপনারা কীভাবে খুব ইজিলি সেই অ্যান্সারগুলো দিতে পারেন। সো চলুন আমরা একটা এক্সাম্পল স্টাইল কোশ্চেনের স্যাম্পল দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ পোটেনশিয়াল বেনিফিটস অফ ইউজিং টেস্ট অটোমেশন? বেনিফিটস কি আমরা দেখি। ধরুন আপনি তো মাত্র ভিডিওটা দেখলেন, মাথায় হয়তো ইনফরমেশন ভালো করে নেই, স্টিল আমরা এটার অ্যান্সার করতে পারবো। ইনক্রিজ হিউম্যান এরর ইন টেস্ট, না ইনক্রিজ না ডিক্রিজ করাটা হলো একটা বেনিফিট। স্লো টেস্ট এক্সিকিউশন টাইম, না ফাস্টার করে। রিডিউস রিপিটেটিভ ম্যানুয়াল ওয়ার্ক, হ্যাঁ এইটা করে। অ্যান্ড ডিক্রিজ অ্যাক্সেস টু টেস্ট ইনফরমেশন, না ইনফরমেশনও বাড়ায়, ডিক্রিজ করে না। সো কারেক্ট অ্যান্সার নাম্বার সি। দেখলেন তো, এই ধরনের কোশ্চেনই আসলে এখান থেকে নর্মালি আইএসটিকিউবির এক্সামে থাকে। হোয়াট ডাজ টেস্ট অটোমেশন হেল্প প্রিভেন্ট? থ্রু গ্রেটার কনসিস্টেন্সি অ্যান্ড রিপিটেবিলিটি। এটা দিয়ে অটোমেশন টেস্ট কি প্রিভেন্ট করে? সো কমপ্লেক্সিটি ইন টেস্ট ডেটা ক্রিয়েশন, হিউম্যান এরর্স, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ টেস্ট কভারেজ, অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাবাউট টেস্টিং। আমাদের কি বলেছে? প্রিভেন্ট থ্রু গ্রেটার কনসিস্টেন্সি অ্যান্ড রিলায়েবিলিটি। সো কনসিস্টেন্সির দিক থেকে যদি চিন্তা করি হিউম্যান এররটাই কারেক্ট মনে হচ্ছে। কমপ্লেক্সিটি ইন টেস্ট ডেটা ক্রিয়েশন না, কমপ্লেক্সিটি হ্যাঁ কিছু ক্ষেত্রে করে, অটোমেশনের মাধ্যমে আমরা করতে পারি, বাট এটা মোস্টলি প্রিভেন্ট করতে হেল্প করে না, হিউম্যান এররটাই প্রিভেন্ট করতে হেল্প করে। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড টু বি অ্যান অ্যাডভান্টেজ অফ টেস্ট অটোমেশন ওভার ম্যানুয়াল টেস্টিং? ম্যানুয়ালের চাইতে অটোমেশনের কোনটা অ্যাডভান্টেজ? দ্য টাইম রিকোয়ার ফর টেস্ট এক্সিকিউশন ইজ লেন্থেন্ড, না সময় বাড়িয়ে দেয় না, অটোমেশন কমিয়ে দেয়। সো এইটা হচ্ছেই না, বাকিটুকু পড়ার দরকার নাই। দ্য টাইম রিকোয়ার ফর টেস্ট এক্সিকিউশন ইজ শর্টেন্ড অ্যান্ড দ্য কভারেজ ইজ ইনক্রিজড। ওকে, দ্য টাইম এটা হতে পারে। The time required for a test execution is lengthened, না এটা না। The time required for execution is shortened and the coverage is reduced, না আমরা অটোমেশনের মাধ্যমে সেম পরিমাণে কাভারেজ পাই কিন্তু আমাদের টাইম কমে যায়। সো নাম্বার বিটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি বেনিফিট অফ টেস্ট অটোমেশন? প্রাইমারি বেনিফিট কি?
ইট কমপ্লিটলি এলিমিনেট দ্য নিড অফ ম্যানুয়াল টেস্টিং, না। ইট প্রোভাইডস আর্লি ডিফেক্ট ডিটেকশন অ্যান্ড ফাস্টার ফিডব্যাক, হ্যাঁ। ইট গ্যারান্টি 100% টেস্ট কভারেজ, না। ইট লোয়ার দ্য রিকোয়ার্ড স্কিল, না। সো নাম্বার বি কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নাম্বার বি কারেক্ট অ্যান্সার। So next question, which of the following does not represent a significant risk when deploying test automation to software testing workflow? Not significant risk. Okay. তাহলে কি আছে, ওভার রিলায়েন্স অন অটোমেশন, নেগলে না, ওভার রিলায়েন্স কর দ্য রিস্ক, টেস্ট অটোমেশন টুল ইজ নট কম্পিটেবল, এটাও রিস্ক, টেস্ট অটোমেশন লিড টু সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দ্য সফটওয়্যার টাইম টু মার্কেট, অবভিয়াসলি তাড়াতাড়ি ফাস্ট হলে মার্কেটে তাড়াতাড়ি যাবে, ডিফিকাল্ট ইন মেনটেনিং অ্যান্ড আপডেটিং টেস্ট স্ক্রিপ্টস অ্যাজ দ্য অ্যাপ্লিকেশন ইভলভস, হ্যাঁ এটা সত্য, এটা রিস্ক একটা, ডিফিকাল্ট হবে। সো নাম্বার সি কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, নাম্বার সি কারেক্ট অ্যান্সার। Then which of the following is a potential risk associated with the introduction of test automation? Potential risk test automation এর সাথে কি? Increase efficiency in regression testing, okay, improve consistency in test execution, more in-depth over reliance. Is potential risk, এই যে ওভার রিলায়েন্সটাই হওয়া উচিত, বেশি নির্ভর করে ফেললে ঝামেলা, রাইট। ওকে, আমরা আইএসটিকিউবির চ্যাপ্টার 6 কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিও দিয়ে আইএসটিকিউবির সম্পূর্ণ 6টা চ্যাপ্টারের ভিডিও শেষ হলো। যারা আইএসটিকিউবি এক্সাম দিতে চান, বা ইভেন আইএসটিকিউবি না শুধু, আমার এই ভিডিও শুরুর মূল উদ্দেশ্য প্রথম থেকেই ছিল সফটওয়্যার টেস্টিং সম্পর্কে আপনাদের জানানো। অন্য কোনো ফিল্ড থেকে যদি আসতে চান, নতুন স্টুডেন্ট যারা রয়েছেন বা ফ্রেশার কিউএ রয়েছেন, হয়তো কিউএ জবে ল্যান্ড করেছেন বাট নলেজ হয়তো বা অতটা নেই, বা নলেজ বাড়াতে চান, তাদেরকে টার্গেট করিয়ে আমি ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু অনেকেই আপনারা বলেছেন যে আইএসটিকিউবির প্যাটার্ন ফলো করে বা আইএসটিকিউবি এক্সাম ইন্টেন্ট করে কাভার করার জন্য, এবং আমি দেখলাম এটা করলে আমাদের দুই দিকেই কাভার হয়ে যায়, আইএসটিকিউবি এক্সামও কাভার হয়ে যায়, আপনার সফটওয়্যার টেস্টিং সম্পর্কে নলেজও হয়ে যায়। বাট আরও ইনডেপথ নলেজ দরকার, সেগুলো নিয়ে ফিউচারে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। যেমন নেক্সটে আমি, এই ভিডিও তো শেষ হয়ে গেল চ্যাপ্টার 6টাই, নেক্সট ভিডিওতে আমরা আইএসটিকিউবির এক্সাম নিয়ে কথা বলবো, কিভাবে কী ট্রিক্স ফলো করে আপনার এক্সামে ভালো মার্ক পেতে পারেন, বা এক্সামের আগে পরে কিভাবে প্রিপারেশন নেবেন, এগুলো নিয়ে কথা বলবো। আমরা ট্রাই করব কিছু কোশ্চেন একসাথে সলভ করার জন্য, বা এক্সাম স্টাইল কোশ্চেন আর কি, স্যাম্পল কোশ্চেন। তারপর আমরা ট্রাই করব কিভাবে আপনারা বাসা থেকে বাংলাদেশে বসে এক্সাম দিতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, কী কী জিনিস লক্ষ্য রাখতে হবে, ফলো করতে হবে, অনেক কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর তার পরবর্তীতে আমি ট্রাই করব প্র্যাকটিক্যালি একদম শুরু থেকে, আইডিয়া থেকে শুরু করে একদম টেস্ট কমপ্লিশন পর্যন্ত একটা প্রজেক্টের কিভাবে টেস্ট করা লাগতে পারে, এটা নিয়ে একটা সিরিজ তৈরি করার। প্লাস কিউএদের জন্য ডেটাবেজের নলেজ কতটুকু দরকার সেগুলো লার্ন করব, ডেভেলপমেন্ট রিলেটেড বা কোডিং রিলেটেড নলেজ কতটুকু দরকার সেটা সম্পর্কে লার্ন করব, অটোমেশন সম্পর্কে লার্ন করব, পারফরমেন্স নিয়ে লার্ন করব। এই চ্যানেল নিয়ে আমার ফিউচারে অনেক ভালো ভালো প্ল্যান রয়েছে, তাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আইএসটিকিউবি এক্সাম দেওয়ার ইচ্ছা থাকলে তো অবশ্যই, আমার টোটাল 32 ভিডিওস হয়েছে এখন পর্যন্ত, অন এভারেজে 30 ঘন্টা প্লাস হবে আই বিলিভ, বা 30 ঘন্টার কাছাকাছি হবে টোটাল ভিডিও সিরিজ। এবং আশা করি এই ভিডিও সিরিজ দেখলে আপনাকে বাহিরে অন্য কোনো কোর্সে এনরোল করার প্রয়োজন পড়বে না, বাট প্র্যাকটিসের প্রয়োজন পড়বে। প্র্যাকটিস কীভাবে করবেন ভিডিওর মাঝে মাঝে আমি বিভিন্ন সময় বলে দিয়েছি, নেক্সট ভিডিওতেও আবার বলবো। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটিতে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগরিদমের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।